আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে যাচ্ছিলাম। তো মাঝখানে ঈদের জন্য আহ, কয়েকটা দিন আমরা আমাদের কার্যক্রম বন্ধ রেখেছিলাম, কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবেই তথ্য এবং ফ্রি গাইডলাইন এবং ফ্রি ক্লাসের অন্তর্ভুক্ত করেছিলাম। তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাস করছিলে, তোমরা আরো তোমাদের ইন্টারেস্ট প্রকাশ করছিলে যে আমাদের আরো ক্লাস লাগবে, এবং আমিও তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি তোমাদেরকে আরো ক্লাস দিব। তো আমরা আজকের 5 নাম্বার ক্লাসে আলোচনা করব শব্দ নিয়ে, শব্দের উৎপত্তি, প্রকারভেদ এবং শব্দের গঠন নিয়ে। আমরা এই তিনটা টপিকে আলোচনা করব, এবং তিনটা টপিক থেকে ইনশাল্লাহ আমরা আহ, ভালো কিছু ফিডব্যাক পাবো। কেননা এই টপিকে গত বছর 24-25 শিক্ষাবর্ষে 4টা প্রশ্ন এসেছে এই টপিক থেকে, এবং আমাদের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি যে কমপক্ষে 3টা অথবা 4টা প্রশ্ন এই বছরেও আমরা কমন পাবো আমাদের এই ক্লাস থেকে। তো এই ক্লাসে হয়তো 40-50 মিনিট সময় তোমাদের দিতে হবে, আমাদের সাথে থাকতে হবে। তাই আহ, একটু তোমাদের মন মানসিকতা ঠিক রেখে, অর্থাৎ আহ, ক্লাস করার চিন্তা ভাবনা নিয়ে আমাদের সাথে বসে পড়ো। ইনশাল্লাহ ভালো কিছুই হবে, এটাই প্রত্যাশা করব। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমাদের যে লেকচার শিট ছিল, সেই লেকচার শিট থেকে আমরা যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছিলাম, ফারুক একাডেমির যে লেকচার শিট এবং লেভেল আপ স্কুলের সমন্বয়ে যে লেকচার শিট গঠন করা হয়েছে, সেখান থেকে আজকে আমাদের ডিসিইউ এর বাংলা 5 নাম্বার ক্লাস। ওকে, দেখো, শব্দের শ্রেণী বিভাগ। সর্বপ্রথম শব্দ প্রকরণের অংশ। শব্দ কাকে বলে, আসলে মেইনলি শব্দটা কাকে বলে সেটুকু আমরা আগে একটু জেনে নেই। দেখো, আমি একটু তোমাদের এখানে লিখে দিই। আচ্ছা, শব্দ কি জিনিস? শব্দ কি জিনিস? একাধিক বর্ণ যখন যখন একত্রিত হয়, বর্ণ সংক্ষেপ, তারা যখন একত্রিত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে শব্দ। এবং এই শব্দ এক আরে আচ্ছা, দুঃখিত, আমি এখানে কমান্ডটা দেওয়া হয়নি। যখন এই শব্দ বাক্যে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে পদ। কখন বলবো পদ? যখন বাক্যে ব্যবহৃত হবে। আচ্ছা, শব্দ তাহলে কি? একাধিক বর্ণ মিলে একটা বর্ণগুচ্ছ তৈরি হয়, এটাকে আমরা বলতে পারি কি? বর্ণগুচ্ছ। এবং এই বর্ণগুচ্ছকে আমরা বলবো শব্দ। এবং এই শব্দ বা বর্ণগুচ্ছ যখন একটা বাক্যে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পদ। ঠিক আছে? তো সেই দিক থেকে শব্দের সাথে আমাদের পদের মিল আছে। এবং পদ কত প্রকার? 8 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, যেগুলো তোমরা দেখো সেইগুলো। এবং শব্দেরও প্রকারভেদ আছে, এবং শব্দের গঠন রয়েছে, কিভাবে একটা শব্দ গঠন করা হয়, বর্ণ মিলে যখন শব্দ গঠন করা হচ্ছে। আবার দেখা যায় যে আহ, অন্য ভাষা থেকে শব্দ আমরা আমদানি করে আনছি। তারপরে হচ্ছে আরো অনেক প্রকারের তোমার শব্দ গঠন করা হয়। সো শব্দের গঠন, শব্দ কাকে বলে সেগুলো আমরা জানলাম, শব্দের গঠন নিয়ে আলোচনা করছি। সো চলো আমরা আমাদের লেকচার শিটে চলে যাই। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে শব্দের বিভাজন বা শ্রেণী বিভাগ। শব্দ গঠনগত দিক থেকে, অর্থগত দিক থেকে, উৎসগত দিক থেকে সবগুলোই আমরা আলোচনা করব। যে গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, যেই শব্দকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসা যায় যে শব্দকে আর ভাঙ্গা যায় না, সেটা হচ্ছে মৌলিক শব্দ। যেমনটা আমরা এখানে দেখি যে হাত, পা, মা, ভাই, এগুলো কি?
এগুলো কিন্তু আমাদের শব্দের মৌলিক অংশ। এগুলো কি শব্দের মৌলিক অংশ। এবং এইখানে এই যে হাতকে ভাঙলে আর ভাঙা যায় না, এবং ভাঙলেও আমরা ভাঙতে পারি। এই যে দেখো, এখানে দেখো, হয় এর সাথে সরেয়া, তারপর হচ্ছে তয়, এরপরে হচ্ছে তোমার নিচে ইয়ে রয়েছে, হসন্ত রয়েছে বা হলন্ত রয়েছে। তো এই যে শব্দকে কিন্তু ভাঙা যাচ্ছে, আলাদা আলাদা বর্ণ করা যাচ্ছে, আলাদা আলাদা বর্ণ করা যাচ্ছে, কিন্তু সেই শব্দকে ভাঙার পরে আলাদা আলাদা বর্ণের কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। সো যার কারণে আমরা বলতে পারি যে মৌলিক শব্দ এমন একটি শব্দ যাকে বিশ্লেষণ বা ভাঙতে গেলে তার প্রত্যেকটা অংশ পাওয়া যাবে, কিন্তু অংশের অর্থ পাওয়া যাবে না। সেই জাতীয় শব্দকে আমরা বলবো মৌলিক শব্দ। সাধিত শব্দ কি জিনিস? সাধিত শব্দ, সাধিত শব্দ হচ্ছে এই যে সাধিত শব্দ, যে ডিরাইভড অর কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড তো বুঝো, কম্পাউন্ড মানে একাধিক কোনো কিছু যখন একত্রিত হয় তখন সেটাকে বলবো কম্পাউন্ড। তো কম্পাউন্ড শব্দগুলো কি কি? সাধিত শব্দ। আচ্ছা, যেমন আমরা এখানে দেখলাম পাথেয় রয়েছে, প্রহার রয়েছে, দিগন্ত, নীল আকাশ, এইগুলো হচ্ছে তোমার সাধিত শব্দ। এবং এই সাধিত শব্দের দেখো আমরা এখানে পাই হচ্ছে উপসর্গ, প্রত্যয়, তারপর হচ্ছে সন্ধি সমাস, এইগুলো মিলিয়ে দ্বিরুক্তি শব্দ, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সাধিত শব্দ পাই। এবং আমাদের যে একটা মেইন আলোচ্য বিষয় রয়েছে এইখানে, যে শব্দের গঠন, এই শব্দের গঠন, এই আলোচনাটা করলে আমরা সাধিত শব্দের এ টু জেড জানতে পারবো। ঠিক আছে, সাধিত শব্দের এ টু জেড জানতে পারবো ইনশাল্লাহ। তো সাধিত শব্দর অনেকগুলোই আমরা জানবো, এগুলো হচ্ছে ধাপে ধাপে, আমরা জাস্ট মৌলিক ধারণাটুকু নিয়ে রাখলাম। এরপর হচ্ছে অর্থগত দিক। তাহলে গঠনগত দিক থেকে শব্দ এক, দুই প্রকার। গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার। আচ্ছা, এরপর অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। আচ্ছা, যৌগিক শব্দটা কি জিনিস? যখন এই যে সাধিত শব্দকে আমরা যৌগিক শব্দ বলতে পারি, সাধিত শব্দকে আমরা যৌগিক শব্দ বলতে পারি, সাধিত শব্দকে আমরা যৌগিক শব্দ বলতে পারি। যে শব্দ সমূহের প্রচলিত অর্থ মূল কেন্দ্রিক হয়ে থাকে, এবং সেই শব্দকে যৌগিক শব্দ বলবো। মূল কেন্দ্রিক বলতে এই যে পঠ শব্দটা, আমাদের শব্দমূল কি? পাঠক শব্দ থেকে আমরা, পাঠক শব্দটা গঠিত হয়েছে পঠ, পঠ, এরপর হচ্ছে যোগ অক। আমাদের শব্দমূল কি? আমাদের শব্দমূল হচ্ছে পঠ, এর সাথে অক যুক্ত হয়েছে। অক হচ্ছে প্রত্যয়, আর পঠ হচ্ছে তোমার প্রকৃতি। আচ্ছা, এটাকে আমরা প্রকৃতি বলতে পারি। এটাকে আমি আরো যেটা বলতে চাচ্ছিলাম যে কৃত প্রত্যয়, এবং এটাকে ধাতু বলবো। আচ্ছা, এগুলো যখন আমি তো প্রকৃতি প্রত্যয় আলোচনা করব তখন আরো ক্লিয়ারলি তোমাদেরকে জানাতে পারবো। যেমনটা আমরা এই যে দেখো এখানে কিন্তু ভেঙে দিয়েছে পঠ যোগ অক। এটাকে এই যে পঠ হচ্ছে আমাদের প্রত্যয় প্রকৃতি, আর হচ্ছে অক হচ্ছে প্রত্যয়। তো এইখানে এইখানে আমাদের শব্দটা গঠিত হয়েছে কিভাবে? মূল শব্দ থেকে, অর্থাৎ শব্দমূল থেকে। শব্দমূল থেকে যেসব শব্দ একাধিক তোমার অংশযুক্ত হয়ে, কখনো উপসর্গ, কখনো প্রত্যয়, কখনো সন্ধি, কখনো সমাসের মাধ্যমে যখন একটা নতুন শব্দ গঠন হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক শব্দ। ঠিক আছে? আচ্ছা, এখানে আরো উদাহরণ রয়েছে, দেখতে পারো। এরপরে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দটা কি জিনিস? যে শব্দটা শব্দের মূল থেকে তৈরি হবে না, কোথায় থেকে তৈরি হবে? তাহলে তৈরি হবে তোমার আলাদাভাবে, অর্থাৎ একটা শব্দ থেকে শব্দের সাথে প্রকৃতি প্রত্যয় যুক্ত হবে, কিন্তু তার মূল যে অর্থটা বুঝিয়েছে, অর্থাৎ এই যে আমরা
মূলের মধ্যে যেটা পেলাম সেখান থেকে এটা একটা পার্থক্য করি। আমরা যৌগিক শব্দে যেটা পেলাম যে এই যে পট, পট শব্দের অর্থ কিন্তু হচ্ছে পড়া, হ্যাঁ, কোনো কিছু রিড করা, কোনো কিছু কি করা, রিড করা। এখন রিড করার অর্থ এটার সাথে আমরা মিল রেখে পাঠক বলতেই পারি, বলতে পারি না পাঠককে যে রিড করে। তাহলে এই যে শব্দের মূল থেকে কিন্তু অর্থটা আমার পাঠকে চলে এসেছে, যে যে রিড করে সেই শব্দটাকেই আমার পাঠক বলা হচ্ছে, তাই না? যে যে রিড করে তার সাথে আমাদের পাঠকের মিল আছে কিনা, যে রিডার, এটার শব্দের মূল থেকেই আসছে। কিন্তু যোগরূঢ় শব্দের ক্ষেত্রে শব্দের মূল থেকে নয়, অর্থাৎ শব্দের মূল থেকে কোনো অর্থ আসবে না, আসবে কোথায় থেকে, আলাদাভাবে। যেমন হাতি, হাতির শব্দটার ব্যাখ্যাটা হচ্ছে হাত যোগ ই, তাই না? হাত যোগ ই। তাহলে হাতের অর্থ কি? হাতের অর্থ হচ্ছে হস্ত, অথবা আমাদের এই যে শরীরের অংশ, তার সাথে ই প্রত্যয় যোগ হয়ে কিন্তু হাতি হয়েছে। হাতি কি বলতো? হাতি হচ্ছে একটা প্রাণী। তাহলে তাহলে এই শব্দটায় আমাদের হাত সম্পর্কিত কোনো কিছু বোঝানো লাগতো হাতি দিয়ে, কিন্তু বোঝাচ্ছে কি? প্রাণী। যার কারণে আমরা শব্দের মূল কেন্দ্রিক কোনো শব্দ যদি আমরা পাই, তাহলে সেটাকে আমরা রূঢ়ি শব্দ বলবো। ঠিক আছে, সরি, যেটা আমরা শব্দের মূল কেন্দ্রিক পাবো না সেটাকে আমরা রূঢ়ি শব্দ বলবো, অথবা রূঢ় শব্দ বলবো। বুঝছো? আবার এখানে আরো অর্থ দেই আমরা, আরো আরো দেখো আছে। এই যে দেখো, এই যে গবেষণা, এটা একটা আমাদের ভালো উদাহরণ হতে পারে। গবেষণা এর ব্যাখ্যা যদি আমরা দেই, তাহলে গো যোগ এসোনা আসবে, গো যোগ এসোনা। আচ্ছা, এখানে মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে আমাদের এই যে গো, গো শব্দের অর্থ তাহলে কি? গরু। কিন্তু গো শব্দের অর্থ কি? গরু। গো শব্দের অর্থ হচ্ছে গরু। কিন্তু এই যে গো শব্দটার এই যে গবেষণা দ্বারা কিন্তু গরুকে বোঝায় না, গবেষণা দ্বারা কিন্তু গরুকে বোঝায় না। তাহলে কি বোঝায়? গরুকে না বোঝালে কি বোঝায়? এটা আমাদের এটাকে একটা পর্যালোচনাকে বোঝায়, একটা পর্যালোচনাকে বোঝায়। গবেষণা দ্বারা কি বোঝায়? পর্যালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, সেটাকে বোঝায়। সো আমরা কিন্তু সহজেই ধরতে পারলাম যে রূঢ়ি শব্দগুলো সেই শব্দ যেগুলো কোনো শব্দ মূল হতে আসে না, সেগুলোকে ব্যবহারের উপরে ভিত্তি করে অর্থ করা হয়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে রূঢ়ি শব্দ। বুঝেছো? আমি একটু ব্যাখ্যা করেই বললাম। এরপরে আসবো হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ বা সমাস নিষ্পন্ন শব্দ। যেই শব্দগুলোতে, যে শব্দগুলো থেকে সমাস নিষ্পন্ন যেসব শব্দ থাকবে, সেই শব্দগুলোর একটা অর্থ তার পূর্বপদ এবং পরপদ কিচ্ছু বোঝাবে না, বোঝাবে ভিন্ন কিছু। তো সেই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে যোগরূঢ় শব্দ। ঠিক আছে, যোগরূঢ় শব্দ। যেমনটা আমরা এখানে দেখি যে এই যে রাজপুত, রাজপুত শব্দটা এই যে ব্যাখ্যাটা হচ্ছে রাজার পুত্র। হ্যাঁ, আমরা সমস্যমান পদ কি পাই? রাজার পুত্র, তাই না? এখন এই যে রাজপুত দ্বারা আসলে কি বোঝায়? রাজার পুত্র কে বোঝায়? রাজা সম্পর্কিত কিছু বোঝায়? বা রাজপুত দ্বারা এখানে রাজার পুত্র সম্পর্কিত কিছু বোঝায়? বোঝায় না। তাহলে পুত্র বোঝায় না, রাজাকেও বোঝায় না, বোঝাচ্ছে কি? একটা জাতিকে বোঝায়। রাজপুত জাতি কিন্তু, হ্যাঁ, রাজপুত হচ্ছে একটা জাতি। সো এইখানে আমার এই যোগরূঢ়, সরি, এটা রুরি না, যোগরূঢ়, আচ্ছা, যোগরূঢ় শব্দ দ্বারা আমার একটা কি বোঝাচ্ছে? একটা জাতিকে বোঝাচ্ছে। সো এরকম কিছু যদি তোমাদের কাছে চলে আসে, তখন তুমি সেই শব্দটাকে বলবা যোগরূঢ় শব্দ। বুঝতে পারছো? তাহলে যৌগিক শব্দ কি জিনিস? যৌগিক শব্দ হচ্ছে শব্দমূল থেকে উঠে আসা একটা শব্দ, যেখান থেকে
যেখানে থেকে অর্থ আসবে শব্দ মূলের উপর ভিত্তি করে, অর্থাৎ এই যে শব্দ মূল হচ্ছে পট, এটার উপর ভিত্তি করে আমরা পাঠক বলতে পারি। রূঢ়ি শব্দ কোনগুলো? যেগুলো হচ্ছে একটা শব্দমূল থেকে শব্দমূলের সাথে আরো কিছু প্রত্যয় অথবা সন্ধি অথবা এগুলো যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে, কিন্তু অর্থটা শব্দ মূল থেকে আসবে না। সব অর্থটা কি আসবে? ব্যবহারের উপর ভিত্তি করে অন্য কিছু বোঝাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সমাস নিষ্পন্ন কিছু শব্দ, যে শব্দগুলো থেকে পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ অথবা উত্তরপদ বা পরপদ, সেগুলো কোনো কিছুই বোঝাবে না, বোঝাবে একটা ভিন্ন কিছু। ঠিক আছে, বোঝাবে কি একটা ভিন্ন কিছু, একটা যেমন এখানে রাজার পুত্র না বুঝিয়ে জাতি বোঝালো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে যোগরূঢ় শব্দ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে অর্থগত দিক থেকে শব্দের প্রকারভেদ, তারপর হচ্ছে গঠনগত দিক থেকে শব্দের প্রকারভেদ। এখন আমরা দেখবো হচ্ছে উৎসগত দিক থেকে শব্দের প্রকারভেদ। উৎসগত দিক, আসলে উৎসগত দিকগুলো কি কি আমরা একটু এগুলো মুছে দেওয়ার চেষ্টা করি। অনেক বড় পিডিএফ তো সে ওয়ার্ড ফাইল, সেগুলো থেকে মোছা একটু মুশকিল হয়ে যায়। তারপরে আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি, কারণ অনেক কিছু আছে যেগুলো তোমাদের প্রয়োজন নাই। ওকে, এখন আমরা এখানে উৎসগত দিকটা আমরা একটু দেখব। উৎসগত দিকটা কি কি? যে শব্দের উৎস, আসলে উৎসগুলো কোথায় থেকে এসেছে। বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি, আমরা সেই শব্দের অধিকাংশ শব্দই আমদানি করেছি। একটা অধিকাংশ শব্দই কিন্তু আমরা আমদানি করেছি, হয়তোবা আমরা ইন্ডিয়া থেকে, অর্থাৎ হিন্দি ভাষা থেকে, হয়তোবা আমরা ফার্সি ভাষা থেকে, হয়তোবা আমরা আরবি ভাষা থেকে, হয়তো আমরা ফরাসি ভাষা থেকে, হয়তো ইংরেজি থেকে, হয়তো তোমাদের পর্তুগিজ ভাষা থেকে। ঠিক আছে, এই ভাষাগুলো থেকে আমরা কিন্তু শব্দ ধার করে নিয়ে এসেছি, এবং এই ধার করার শব্দগুলোই আমরা পরবর্তীতে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি এবং মূল ভাষায় স্থান দিয়েছি, এবং সেই ভাষাগুলো, সেই শব্দগুলো ছাড়া আমরা চলতেও পারি না। সেই শব্দগুলো থেকে আমরা চলতেও পারি না, শব্দগুলো বাদ দিয়ে আমরা চলতে পারি না। আচ্ছা, যেমনটা আমরা এখানে একটু দেখি যে এই যে আমরা তৎসম শব্দ থেকে, আমরা তৎসম শব্দ থেকে অথবা সংস্কৃত শব্দ থেকে, সংস্কৃত শব্দ থেকে কিন্তু আমরা বাংলা ভাষায় অনেক শব্দ ব্যবহার করি, যেমন ব্রাহ্মণ, তারপর হচ্ছে নক্ষত্র, এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে, চন্দ্র, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ। এবং আমরা জানি যে বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠী থেকে জন্ম? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে এসেছে, এবং সংস্কৃত ভাষাটাও কিন্তু প্রাকৃত থেকে, তারপর হচ্ছে তোমার ইন্দো ইউরোপীয়র একটা অংশ বা একটা বংশধারা বলতে পারো। তো সেই জায়গায় তৎসম বা সংস্কৃত ভাষাগুলো ব্যবহার করা আমাদের স্বাভাবিক বিষয়। এরপরে কিছু শব্দ সংস্কৃত থেকে একটু পরিবর্তিত হয়ে সেগুলো বাংলায় প্রবেশ করেছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে তদ্ভব শব্দ, যেখান থেকে উদ্ভব হয়েছে। তদ্ভব অর্থ হচ্ছে কি? তার থেকে উদ্ভব। তার থেকে বলতে কার? সংস্কৃত থেকে উদ্ভব। এই শব্দগুলোকে আমরা বলি তদ্ভব শব্দ। এরপর হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ কোনগুলো? যেগুলো অর্ধেক সংস্কৃত শব্দ, অর্ধেক বাংলা শব্দ একটু পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়, তখন সেগুলোকে আমরা বলবো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আর আচ্ছা, তদ্ভব শব্দের আরেকটি ক্লিয়ার ডেফিনিশন হচ্ছে যে সংস্কৃত শব্দ থেকে যেসব শব্দ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। আর অর্ধ তৎসম হচ্ছে কিছুটা পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, আমি এখানে একটু ভুল বলেছিলাম। আচ্ছা, দেশি শব্দ কি? যেগুলো একান্তই বাংলা ভাষায় তৈরি হয়েছে, বাংলা ভাষায় যেগুলো উদ্ভব হয়েছে, বাংলা ভাষায় নতুন শব্দ তৈরি হয়েছে, মানুষ ব্যবহার করতে করতে একটা নাম দিয়ে দিয়েছে, সেগুলো হচ্ছে তোমার দেশি শব্দ। বিদেশি শব্দ তো জানোই যে অন্য ভাষার শব্দ। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে
তৎসম শব্দ যেগুলো সেগুলোর এগুলো তো তোমরা জানো, জাস্ট এগুলো মুখস্থ করার বিষয়, যে একটু মনে রাখার বিষয়। যেসব শব্দ কোনো পরিবর্তন ছাড়াই সংস্কৃত ভাষা হতে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে আমরা সংস্কৃত বা তৎসম শব্দ বলবো। আচ্ছা, অর্ধ তৎসম যেগুলো সেগুলো হচ্ছে যে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেগুলোকে অর্ধ তৎসম বলবো। যেমন আহ জ্যোৎস্না জ্যোৎস্না থেকে জ্যোৎস্না এসেছে, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ এসেছে, গৃহিণী থেকে গিন্নি এসেছে। আহ আচ্ছা, এরপরে বোষ্টমটা আমি জানি না, সেটা আমি বললাম না, সো ভুলভাল তোমাদের শেখাতে আমি প্রস্তুত না। আহ কুৎসিত থেকে এসেছে কুৎসিত। এইগুলো হচ্ছে কিছুটা পরিবর্তন হয়েছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে তৎসম। আর সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে যেগুলো পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেগুলোকে বলবো আমরা তদ্ভব শব্দ। যেমন হস্ত থেকে হাত এসেছে, চর্ম থেকে চামার এসেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে তদ্ভব শব্দ। দেশি শব্দ যেমন এই যে এখানে পুরি, পেট, চুলা, কুলা, গঞ্জ, চোঙ্গা, টপর, তারপর হচ্ছে ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেকি, ঢাক, ঢাক, ঠিক আছে, চোঙ্গা আছে এখানে, চোঙ্গা হ্যাঁ দিয়েছে, চোঙ্গা দিয়েছে, কুলা দিয়েছে, মই দিয়েছে, মই দেয় নাই, মই। এই যে প্রাত্যহিক জীবনে আমরা যেসব শব্দ ব্যবহার করি, বিশেষ করে কৃষিভিত্তিক সমাজে আমরা যেসব শব্দ ব্যবহার করি সেগুলো হচ্ছে দেশি শব্দ। কেননা এই যে দেখো, দেশি শব্দগুলোই আমরা গ্রামগঞ্জে ব্যবহার করতে দেখি। কেননা আগের যুগের মানুষ তারা কিন্তু এই যে শহরের যেই ভাষা, শহুরে ভাষা, সেগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় ছিল না। শহুরে ভাষা যেগুলো আমরা ইউজ করি সাধারণত, এই যে ইউজ শব্দটা, ব্যবহার শব্দটা, এগুলো অধিকাংশই বিদেশি শব্দ, ঠিক আছে। তো এবং এই যেসব শব্দ আমরা বাংলা ভাষায় ব্যবহার করি শহুরে মানুষজন, সেইগুলো কিন্তু দেখা যায় যে সবগুলোই প্রায় বিদেশি শব্দ। প্রায় 90%, 95%, 96% শব্দ, 5 অথবা 6% শব্দ আমরা বিদেশি শব্দ ব্যবহার করি শহুরে মানুষজন। সেই হিসেবে বাংলার গ্রামগঞ্জের মানুষ যেগুলো রয়েছে, যারা রয়েছে, তারা কিন্তু ওই আগের যে ভাষাগুলো সেইগুলোই ব্যবহার করে এবং নির্দ্বিধায় বাংলা সংস্কৃতিকে তারা ধারণ করে এই ভাষার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে ভাষাও কিন্তু সংস্কৃতির একটা অংশ। হুম এরপরে আমরা আসবো হচ্ছে বিদেশি শব্দ। আমরা বিদেশি শব্দতে চলে আসবো। তৎসম বুঝলাম, অর্ধ তৎসম বুঝলাম, তদ্ভব, দেশি, এখন আসবো বিদেশি শব্দে। আরবি শব্দ, এগুলো তোমরা একটু মনে রাখবা, আরবি শব্দ কি কি রয়েছে এগুলো তোমরা মনে রাখবা। এগুলো পড়ার জিনিস, এগুলো আমি বুঝাতে পারবো না। ফার্সি শব্দ কি কি দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আরবি শব্দগুলো বাংলা ভাষায় আসলো কিভাবে। যখন মুঘল সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করেছে এখানে, যখন আহ আমাদের আগে এখানে এই যে বাংলা অঞ্চলে, বিশেষ করে হিন্দুস্তানে, যখন আহ এখানে তোমার আফগানিস্তান, তারপর ইরান, তারপরে হচ্ছে তোমার আহ বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিছু শাসক গোষ্ঠী বাংলা এবং এই যে এই অঞ্চল বাংলা, তারপরে হচ্ছে হিন্দি, হিন্দুস্তান, এই অঞ্চলগুলোতে যখন আক্রমণ করে, তখন তারা আক্রমণ করার পরে এখানে যখন সাম্রাজ্য গঠন করে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, তারপর হচ্ছে সুলতান মাহমুদ, তারপরে হচ্ছে আহ মোহাম্মদ বিন কাসিম, এই তিনজনই তো সর্বপ্রথম ভারতবর্ষে আক্রমণ করে। তখন শাসক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো সেই সময়ে এই বাংলা অঞ্চলে অনেক পীর দরবেশ আসে, তারা ইসলামের প্রচার প্রসার ঘটায়, এবং শুধু ইসলামের প্রচার প্রসার ঘটালে এখানকার যে সংস্কৃতি এবং সংস্কৃতির অংশ হচ্ছে ভাষা, এই অংশের মধ্যে, এই ভাষা অংশের মধ্যে অনেক বেশি পরিবর্তন সাধন করে। এবং এই পরিবর্তনটা হয় তোমার সেই ওই আরব অঞ্চল থেকে কিছু ভাষা, সেই ভাষাগুলো এইখানে ব্যবহার করা হয়, আরবি ভাষা যেগুলো এখানে ব্যবহার করা হয়, এবং এই ব্যবহার করার মধ্য দিয়ে আরবি ভাষাটা কিন্তু এই বাংলা ভাষায় চলে এসেছে। সেরকম ভাবেই যখন ফরাসিরা, সরি, এই যে সরি, এটা ফরাসি না, ফার্সি,
যখন এই যে পারস্য অঞ্চলের মানুষজন পারস্য অঞ্চলের পারস্য অঞ্চলের মানুষজন বা শাসক গোষ্ঠী এইখানে এসেছে, শাসন করেছে, তখন এই ফার্সি শব্দটাও ফার্সি শব্দটাও ব্যবহার করেছে। আরবির পাশাপাশি ফার্সি শব্দ, আদালত, অফিস আদালতে কিন্তু এই ফার্সি শব্দের ব্যবহার প্রচুর লক্ষ্য করা যায়। ঠিক আছে, কেননা ওই আরব অঞ্চলের মানুষজন আরবি ব্যবহার করত, কিন্তু পারস্য অঞ্চল অর্থাৎ ইরান, ইরাক, তারপর হচ্ছে তুরস্ক, আহ তারপরে এই পাশে আফগানিস্তানের কিছু অংশ, হ্যাঁ, তারপরে ঘুর পর্বত অঞ্চলের কিছু মানুষ, তারা ফার্সি শব্দ ব্যবহার করত, পারস্য অঞ্চলের মানুষ। তো সেই সময়ে এই যে 18 শতকের শেষ ভাগে মুসলমান শাসকরা যখন বাংলাদেশে আসে, তখন কিন্তু ধর্মীয় ভাষা আরবি, রাজভাষা ফার্সি, ঘরোয়া ভাষা তুর্কি, এই শব্দগুলো, এই ভাষাগুলো ব্যবহার করত। এবং সুনীতি কুমারের মতে 2500 শতকের দিকে তোমার ফার্সি শব্দ ব্যবহার করা হতো। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে তুর্কি বিজয়ের পর আচ্ছা যাই হোক, এগুলো আমরা না পড়ি। তোমরা এইখানে কিছু কিছু শব্দ, কলম, কল, তারপরে খরচ, খারাপ, খুব, এই শব্দগুলো তোমরা একটু দেখবা। হ্যাঁ, এইখানে এখানে কিছু শব্দ রয়েছে, এই যে এইখানেও রয়েছে, এগুলো তোমরা দেখবা, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যে এইখানেও রয়েছে কারখানা, কারচুপি, দরবার। হ্যাঁ, আচ্ছা। এরপরে ইংরেজরা যখন আমাদের শাসন করে, যখন ইংরেজরা শাসন করে, তখন কিন্তু ইংরেজি ভাষার আধিক্য দেখা যায় আমাদের এইখানে। এইগুলো তোমরা পড়বা, এগুলো তো তোমরা জানো, ইংরেজি ভাষার বলতে হবে না, কিন্তু অনেক সময় তোমরা একটু কনফিউশনের মধ্যে চলে যাও। যেমন এই যে কোম্পানি শব্দগুলো, ক্যামেরা, গেঞ্জি, এগুলো কিন্তু তোমরা এই যে চেয়ার, এই শব্দগুলোকে তোমরা অনেক সময় কনফিউশনের মধ্যে ফেলে দাও যে এগুলো কি পর্তুগিজ বা ওলন্দাজ কিনা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসবো হচ্ছে পর্তুগিজ। পর্তুগাল, দেখো রোনালদোর কান্ট্রি, যেটা CR7 এর কান্ট্রি, যে পর্তুগালের মানুষজন, পর্তুগাল কিন্তু একটা ছোট্ট কান্ট্রি, কিন্তু ওরা হচ্ছে এতটাই দুর্ধর্ষ ছিল এবং যোদ্ধা ছিল, যেখানে যেত সব শাসন করে ফেলতো। পর্তুগিজ, তারপরে আরো ছোট ছোট কান্ট্রি আছে, যেমন এই যে ডাচরা ছিল। ডাচটা কোন দেশের জানো? এটা আমাকে কমেন্ট করে তোমরা জানাবা। যে ডাচরা ছিল, তারপরে তুরস্কের তুর্কিরা ছিল, এরা যেখানে যাইতো শাসন করে ফেলতো। এবং এই যে হিন্দুস্তান, এই অংশটাও কিন্তু শাসন করতো, এবং পৃথিবীর অনেক জায়গায় তারা শাসন করত। তো এই যে শাসনের অন্তর্ভুক্ত থেকে যখন তারা এই যে আমাদের এখানে দেখো মেয়েদের পোশাক ছায়া, হ্যাঁ, এইটা, তারপরে পিস্তল, তারপরে হচ্ছে তোমার পেপে, হ্যাঁ, বারান্দা, বালতি, কামরা, এই শব্দগুলো, আনারস, এই আনারস ফলটাও কিন্তু, বীজটা কিন্তু এই পর্তুগাল থেকে এসেছিল। হ্যাঁ, এই জন্য কিন্তু আমাদের এই যে এইখানে তারা ইউজ করতো অননস হিসেবে, তারপরে পরিবর্তিত হয়ে এখানে আনারস ব্যবহার করা হয়েছে। এই যে আলমারি, আচার, আয়া, এই শব্দগুলো হচ্ছে তোমার পর্তুগিজ শব্দ। সাবান, ফিতা, এগুলো। আচ্ছা, এরপর হচ্ছে ফরাসি, অর্থাৎ ফ্রান্সের, এমবাপ্পের কান্ট্রি। ফ্রান্সের এরা যখন এখানে সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে এদিকে আসলো, এবং তারা শাসন করতে শুরু করলো, তখন কিন্তু এই যে শব্দগুলো তারা ব্যবহার করতো। রেস্তোরাঁ, বর্তমান রেস্তোরাঁ থেকে ইংরেজি ভাষার পরিবর্তিত হয়ে সেটা রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্ট। ঠিক আছে, এরপরে ওলন্দাজ। ওলন্দাজ অর্থাৎ ওলন্দাজ কারা বলতো? ওলন্দাজ কারা? ওলন্দাজ হচ্ছে তোমার ডেনমার্কের, আমি যদি ভুল না করি কারেকশন করতে পারো। ওলন্দাজ, আমি একটু সার্চ করি। হ্যাঁ, ওলন্দাজ কারা? নেদারল্যান্ডের, সরি, নেদারল্যান্ডের নেদারল্যান্ডের যারা ছিল তারা হচ্ছে ওলন্দাজ, আর ডেনমার্কের যারা তারা হচ্ছে ডাচ। ঠিক আছে, তো ওলন্দাজ হচ্ছে তোমার নেদারল্যান্ডের নাগরিক। আর তারা যখন এই যে বাংলা অঞ্চল, তারপরে হিন্দুস্তান যখন শাসন করতে আসছে, তখন কিন্তু এই শব্দগুলোর উদ্ভব হয়েছে।
ঠিক আছে। এরপর হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবি তুর্কি, তুরস্কের যারা আহ তখন তুর্কমেনিস্তান ছিল, তুর্কিস্তান ছিল, টার্কি, ইংলিশে টার্কি বলা হয় যাদের। তো এই যে এরাও এই অঞ্চলে শাসন করত, কিছু শব্দ তাদের ওইখান থেকে এসেছে। তারপরে চীন, আমাদের প্রতিবেশী কান্ট্রি গুলো থেকেও এসেছে। বর্মি অর্থাৎ মিয়ানমারের মানুষজন, জাপান, জাপান থেকে এসেছে। ইতালি, আহ ইতালি অঞ্চল থেকে এসেছে। গ্রিসরা, গ্রিসের নাগরিক গ্রিকরা, তারা কিন্তু অনেক শব্দ এখানে পাচার করেছে। প্রধানত ইংরেজি ভাষা থেকে আগত শব্দ, অন্যান্য ভাষার শব্দ। আচ্ছা, ইংরেজি ভাষায় ক্যাঙ্গার, ক্যাঙ্গারু, সরি ক্যাঙ্গার না, ক্যাঙ্গারু, এখানে রস্যউকার আসে নাই। ইতালির মেজেন্ডা, জাপানির ক্যারাটে, জুডো, তারপরে রিক্সা, হাসনা হেনা। এই যে হাসনা হেনা শব্দটা কিন্তু আসে, যে জাপানিজ শব্দ। জার্মানি হচ্ছে ফুরার, তিব্বতের হচ্ছে লামা, দক্ষিণ আফ্রিকার জেব্রা, পেরুর হচ্ছে কুইনাইন, মালয়ের হচ্ছে কাকাতুয়া, কিরিচ। রুশ শব্দ, রাশিয়ার শব্দ বলশেভিক। সিংহলের শব্দ হচ্ছে বেরিবেরি, বেরিবেরি একটা রোগের নাম। এইগুলো যেগুলো ইংরেজির মাধ্যমে, ইংরেজিতে এইগুলো লেখা হয়, ইংরেজির মাধ্যমে এই শব্দগুলো এসেছে। ঠিক আছে। এরপর হচ্ছে অন্যান্য ভারতীয় ভাষা থেকে আগত। ভারতীয় ভাষা যেমন গুজরাটি, গুজরাট অংশের হচ্ছে খদ্দর, খদ্দর, তকলি, হরতাল। আহ আচ্ছা, তামিল ভাষা থেকে চেট্টি এসেছে। হ্যাঁ, পাঞ্জাবি থেকে চাহিদা শিখ, তারপরে তরকা, মারাঠি থেকে বর্গি, সাঁওতালি থেকে মোঙ্গা, হাড়িয়া, হিন্দি থেকে যে যে এইগুলো এসেছে। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে আরবি ফার্সির মিশ্রণ, মিশ্রণের থেকে ওয়াকি বহাল ওরফে, এগুলো তোমরা পড়ে নিবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো যে ফার্সি আরবির মিশ্রণ, ফার্সি এবং আরবির মিশ্রণে কিছু শব্দ গঠন করা হয়েছে, তুর্কি ফার্সির মিশ্রণে। এগুলো অত বেশি আসে না, তোমরা এত পেরা নিও না, এগুলো অত বেশি আসবে না। আচ্ছা, মিশ্র শব্দ, মিশ্র শব্দগুলো তোমরা একটু পড়বা। পারিভাষিক শব্দ এগুলো তোমাদের আলাদা করেই পড়তে হবে, এগুলো আপাতত না পড়লেই চলবে। এখন আমরা আসবো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এই লেকচার শিটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে শব্দ গঠন বিষয়ক আলোচনা। যে শব্দ গঠন করা হয় কিভাবে। আসলে গঠন অর্থাৎ শব্দের গঠনটা হচ্ছে কয়েকভাবে হয়ে থাকে। একাধিক অংশ, একাধিক অংশ, একাধিক অংশ মিলিত হয়ে শব্দের গঠন করা হয়। একাধিক অংশ, অংশ মিলিত হয়ে শব্দের গঠন করা হয়। আচ্ছা, তোমাদের একটা জিনিস ভুলে গেছি, যে এই অংশটা শেষ করেই কিন্তু, এই অংশটা শেষ করেই কিন্তু আমরা প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ, প্র্যাকটিস করে আমরা জানবো যে কতটুকু আমরা শিখতে পারলাম। বিশ্ববিদ্যালয়ে আসা কিছু প্রশ্ন, সে যেগুলো আমরা প্রশ্ন ব্যাংকের মধ্যে পাই, সেগুলো আমরা দেখব। এবং এখানে এই যে এইখানে আমাদের চর্চার জন্য, আমাদের লেকচার শিটের মধ্যে খুব সুন্দরভাবে চর্চার জন্য আলাদা করে এমসিকিউ দেওয়া রয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি লক্ষ্য করি যে সর্বশেষে কিন্তু আমাদের অ্যান্সার শিটটাও খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, এইগুলো আমরা আমাদের লেকচার শিট থেকে কিন্তু আমরা আমাদের বইটা তৈরি করতেছি। ইনশাল্লাহ তোমাদের যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু এখানে এত কিছু আমরা দিতে পারছি না। যদিও আমরা পরবর্তী ব্যাচ বা তোমরা যারা সেকেন্ড টাইম দিবে, তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের একটা বই, খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা বই তোমাদের জন্য প্রস্তুত করার চেষ্টা করছি ইনশাল্লাহ। কতটুকু পারবো আল্লাহ মাহবুদ ভালো জানেন। আমরা খুব সুন্দরভাবে তোমাদের জন্য বই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেখো, সর্বপ্রথম শব্দ গঠন করা হয় প্রকৃতি প্রত্যয় অনুসারে, প্রকৃতি এবং প্রত্যয় যোগে। প্রকৃতি প্রত্যয় নিয়ে তোমরা, তোমাদের একটা বড় আলোচনায় রয়েছে, আমি ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। আহ প্রত্যেক ক্লাসে আমি এই যে ছোট ছোট বিষয়গুলো, একটা ক্লাসের মধ্যে ঢুকলে অন্য একটা টপিক ছাড়া আলোচনা করাই যায় না। যে ওই নির্দিষ্ট একটা টপিকে আলোচনা করে শেষ করব, সম্ভব হয় না, কেননা একটা টপিক আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। ঠিক আছে, যার কারণে আসলে ওইভাবে উম, আলোচনা করা যায় না। আচ্ছা, এরপরে দেখো,
এই যে যেমন প্রকৃতি প্রত্যয় যোগে কিভাবে ঢাকাই শাড়ি আমরা বলি না, ঢাকাই শাড়ি। ঢাকাই শাড়িটার এই ঢাকাই শব্দটা গঠন করা হয়েছে প্রকৃতি প্রত্যয় যোগে। ঢাকা যোগ আই, আই প্রত্যয় যোগে এই ঢাকা মেইন শব্দের সাথে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করা হয়েছে। ঠিক আছে, এই যে ঢাকা যোগ আই, ঢাকা হচ্ছে একটা নাউন কিন্তু, হ্যাঁ, একটা বিশেষ্য, তার সাথে আই প্রত্যয় যোগ করে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ তৈরি করা হয়েছে, একটা বিশেষণ তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে উপসর্গ যোগে গঠন করা হয়েছে কিছু শব্দ। উপসর্গ হচ্ছে শব্দের সামনে যে অংশটা যুক্ত করা থাকে সেটা হচ্ছে উপসর্গ। যেমন এখানে দেখো যে আহার, আহার হচ্ছে হার শব্দের সাথে উপসর্গ যুক্ত হয়ে একটা হার শব্দ, আহার শব্দটা গঠন করা হয়েছে। ঠিক আছে, হার শব্দটা, আহার শব্দটা গঠন করা হয়েছে। আবার হারের সাথে উপসর্গ যুক্ত হয়ে বিহার শব্দটা গঠন করা হয়েছে। বিহার বলতে আমরা কি বুঝি? বিহার হচ্ছে একটা একটা অংশের নাম, ভারতের একটা অংশের নাম বিহার, বিহার, উড়িষ্যা। আবার হারের সাথে উপশব্দ যুক্ত করে উপহার, একটা গিফট যুক্ত করা হয়েছে। আবার উপসর্গ যুক্ত করে পরিহার, এটা নিষিদ্ধ কোনো কিছু বোঝানো হচ্ছে। তো এই দেখো একটা মেইন শব্দের সাথে বিভিন্ন উপসর্গ গঠন করে আলাদা আলাদা শব্দ তৈরি করা হয়েছে। এই জন্য বলা হয় যে এই যে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গের নিজের কোনো অর্থ নাই। তো সেই জন্য বলা হয় যে উপসর্গের অর্থ দ্যোতকতা নাই, কি রয়েছে? অর্থবাচকতা, ঠিক আছে, এরকমটাই বলা হয়। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে সমাস যোগে গঠন করা হয় কিছু শব্দ। দুই বা ততোধিক শব্দ যখন দুইটি পদে শব্দ, এক বা একাধিক পদে, সরি দুইটি পদে অথবা বেশি পদে ভাগ হয়ে অর্থবোধক কিছু শব্দ যুক্ত হয়, তখন সেটাকে বলবো হচ্ছে সমাস যোগে গঠিত শব্দ। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা এই যে মৌমাছি, মৌ এবং মাছি দুইটা কিন্তু আলাদা শব্দ। মৌ হচ্ছে আলাদা একটা শব্দ যার অর্থ রয়েছে, মাছি তারও একটা আলাদা অর্থ রয়েছে। ঠিক আছে, তো এই দুইটা শব্দ গঠিত হয়ে মৌমাছি করা হয়েছে। এরপর হচ্ছে বেতার, বে মানে কি? যার নাই, তার, দুইটা কিন্তু আলাদা শব্দ এবং দুইটারই কিন্তু নিজস্ব অর্থ রয়েছে। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে সন্ধির মাধ্যমে শব্দ গঠন। সন্ধির মাধ্যমে, সন্ধির মাধ্যমে শব্দ গঠনটা কেমন? যে সন্ধির মাধ্যমে আমরা যেরকমটা সন্ধি দেখি, যে সন্ধির ক্ষেত্রে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার সামনের অংশ আর একটা হচ্ছে পরের অংশ। আমাদের সন্ধির ক্ষেত্রে আমরা বলতে পারি এটা উত্তরপদ এবং পূর্বপদ এবং পরপদ। ঠিক আছে, সন্ধির ক্ষেত্রে আমরা এটাই বলতে পারি, যেটা সমাসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটা পদ থাকে, দুইটা অংশ থাকে। তো বিদ্যা এবং আলয় দুইটারই অর্থ থাকে এবং দুইটার মিলন ঘটে, এটা হচ্ছে ধ্বনির মিলনটা আমরা বিশেষভাবে লক্ষ্য করি এখানে। যেমন তৎকার থেকে, এটা উচ্চারণ যদি আমি করি তাহলে কি আসবে? তৎকার। তৎকার থেকে তৎকার উচ্চারিত না হয়ে কি উচ্চারিত হলো? তস্কর। তারপর হচ্ছে পরিযোগকার, দুইটা ওইভাবে উচ্চারিত না হয়ে কি হলো? পরিষ্কার। ঠিক আছে, ওকে। শব্দ দ্বিত্ব হয়ে গঠন করা, এই যে দেখো নতুন একটা, আমরা তো এইগুলো সবসময় প্রায় দেখি, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, তারপর হচ্ছে সমাস, সন্ধি, এগুলো কিন্তু প্রায়ই আমরা দেখে থাকি। কিন্তু এই যে শব্দ দ্বিত্বটা আমরা দেখি না। শব্দ দ্বিত্ব কখন আমরা দেখি? যে দুইটি শব্দ দুইটি শব্দ যখন গঠিত হবে আহ একই ভাবে, তখন সেটা শব্দ দ্বিত্ব হিসেবে উচ্চারিত হবে। একই একই দুইটা দুইটা একই শব্দ যখন পর পর বসবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে শব্দ দ্বিত্ব। কখনো কখনো এই শব্দের সংক্ষিপ্ত রূপও ব্যবহার করা হয়ে থাকে, যেমন মর, এরপরে মর, মর এবং মর দুইটা গঠিত হবে এবং একটা, এই যে এই মরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ, তারপরে হচ্ছে মর, মর্মর। ঠিক আছে, এবং টল টল, টন টন, ছল ছল, ছলো ছলো নয়নে, এরকম একটা ইয়ে পাও না? তো এই যে ছলো ছলো, ছলো ছলো শব্দটা শব্দ দ্বিত্বের মাধ্যমে গঠন করা হয়েছে। আচ্ছা,
আরেকটা হচ্ছে সর্বশেষ যে পদ পরিবর্তনকৃত শব্দ গঠন। পদ পরিবর্তনকৃত অর্থাৎ এই যে আমি এটাকে লিখে থাকি এইভাবে, ট্রান্সফরমেশন ইংলিশে আমরা আমি যেটা আলোচনা করি, পড়েছি অলরেডি, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ মানে কি, যে নাউন থেকে অ্যাডজেক্টিভে যাবে, ঠিক আছে, বিশেষ্য থেকে কোথায় যাবে, বিশেষণে যাবে, বিশেষ্য থেকে বিশেষণে যাবে। সেরকম ভাবে এই যে পদ পরিবর্তন, পদ অর্থাৎ হচ্ছে একটা একটা পদ কোনটাকে বলে, পদ হচ্ছে তোমার এই যে বাক্যে ব্যবহৃত যে অংশগুলো রয়েছে, অর্থাৎ পার্ট অফ স্পিচ, একটা স্পিচের যে অংশ থাকে, একটা সেন্টেন্সের যে অংশ থাকে, সেগুলোকে আমরা পার্ট হিসেবে কল্পনা করি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে শব্দ, সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, এত কিছু আমাদের জানতে হবে না। এইখানে কি জানতে হবে, এখানে হচ্ছে চৌথা, সিকি, পোয়া, এইগুলো জানবা। তেহাই, তারপরে হচ্ছে অর্ধ, আধা, অষ্টমাংশ, পঞ্চমাংশ, দশমাংশ, তারপরে এই যে পৌনে, হ্যাঁ, পৌনে ছয়, এই জিনিসগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে এমনি বুঝতে পারবা, এগুলো একটু মনে রাখবা, মুখস্থ রাখবা, ঠিক আছে। সোয়া, দেড়, আড়াই, সাড়ে, হ্যাঁ, সাড়ে হাজার, কে জানি বলছিল, মনে আছে? তোমরা যদি কেউ মনে থাকে একটু কমেন্টে আমাকে জানাবা। যদি যদি মনে নাও থাকে তারপরে কমেন্টে বলবা যে সাড়ে হাজার কে যেন বলেছিল ভাইয়া, কমেন্টে একটু লেখো, হ্যাঁ, যারা এখন পর্যন্ত ক্লাসটা করছো। আচ্ছা, এখন আমাদের এখান থেকে প্রশ্ন যেগুলো আসে, আমি যে দাগিয়ে দিলাম, যেই প্রশ্নগুলো আসে, এই যে এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এইটুকু একটু পড়ার চেষ্টা করবা, এত কিছু লাগবেও না। যে অঙ্কবাচক হচ্ছে, অঙ্কবাচক হচ্ছে 1 2 3 4 সংখ্যা, যেটা আর কি 1 2 3 4 অঙ্কবাচক, অঙ্কবাচক হচ্ছে এটা, ঠিক আছে। গণনাবাচক হচ্ছে সেটা বানান করে যখন বলা হবে তখন গণনাবাচক, বানান। আর পূরণবাচক হচ্ছে পূরণবাচক বা ক্রমবাচক, এটাকে ক্রম বলবো, ক্রমান্বয়ে আমরা বলি না, ক্রমবাচক, ক্রম অর্থাৎ এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইগুলো ক্রম। আর তারিখবাচক তো এগুলো জানোই, যে পহেলা, ষষ্ঠ, ছয়। আচ্ছা, এখানে তোমার এই বলতে পারে যে ছয়ের তারিখবাচক শব্দ কোনটা, উই, উই, ঠিক আছে। নয়ের ন উই, ঠিক আছে, এই দুইটা ইম্পর্টেন্ট। তারপরে এগুলো তো তোমরা সকলেই জানো, এগুলো তো তোমরা সকলেই জানো এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে আচ্ছা, আরেকটা সর্বশেষ যেটা, সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দকে আমি নাম দিয়েছি বিরক্ত শব্দ, বিরক্ত শব্দ, হ্যাঁ, বিরক্ত শব্দ। আচ্ছা, দ্বিরুক্ত শব্দ, বিরক্ত শব্দ কিভাবে হয়, যখন দুইবার করে একটা জিনিস আমার ভালো লাগতেছে না, তখন যখন আবার আমার সামনে আসে, তখন আমি কি দিব, তারে হিট করে বসবো না? তো এই যে এটাকে আমি বিরক্ত হয়ে যখন হিট করলাম, তখন আমার মধ্যে যেই ভাবটা আসলো সেটা হচ্ছে আসলেই বিরক্ত, তাই না? যখন তোমরা এই যে আমার এক্সাম বেসে যখন ভর্তি হও, আচ্ছা, আমি তোমাদের তো একটা জিনিস বলতে ভুলেই গেছি, যে আমি আমাদের আমি আমি এখান থেকে দেখাই, ফেসবুক থেকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা, ধুর, কোথায় চলে আসলাম, আমাদের ফারুক একাডেমি ফেসবুক পেজে যারা ফলো করো নাই এখনো, অবশ্যই ফলো করে নেবা। এই যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কিন্তু আমাদের যে এক্সাম ব্যাচে ভর্তি চলছিল, সেই এক্সাম ব্যাচের পরীক্ষা কিন্তু চলমান। আর এক্সামের আগে আগে আমরা সর্বশেষ ব্যাচ চালাই, সেই হিসেবে আমরা এখন সর্বশেষ ব্যাচই চালাচ্ছি। পরবর্তী ইয়ারগুলোতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, অর্থাৎ 2026, 27, 28, 29, 30 সালের যারা এই ক্লাসটা দেখছো এখন পর্যন্ত, তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচ সার্ভিস চালু রয়েছে, যদি আমি বেঁচে থাকি। আমি যদি বেঁচে থাকি, এর মধ্যে যদি আল্লাহ তালা আমাকে উপরে না নিয়ে যায়, তাহলে আমাদের এই জিনিসগুলো চালু থাকবে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে যদি কেউ এগুলো পরিচালনা করে তো করলো, আর যাই হোক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা পরবর্তীতেও সেগুলো চালিয়ে যেতে পারবো। আচ্ছা, দেখো, এই বিরক্ত শব্দ বা দ্বিরুক্ত শব্দ, যার নাম দিয়েছি কি বিরক্ত শব্দ, এখন এখানে এই যে দ্বিরুক্ত শব্দগুলো হচ্ছে
তিন প্রকার দ্বিরুক্ত শব্দ, নানান প্রকার হতে পারে। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, একটা হচ্ছে পদের দ্বিরুক্তি, একটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। আচ্ছা, শব্দের দ্বিরুক্তি বলতে কি বোঝায়? একটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত না হয়ে আলাদাভাবে বসে দুইটা শব্দ একইভাবে উপস্থিত হবে বা উপস্থাপিত হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে শব্দের দ্বিরুক্তি, তাই না? যেমন এখানে যে ভালো ভালো ফল, ভালো ভালো ফল, এটা কি সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে? না। তো সেই হিসেবে আমরা এটাকে বলবো হচ্ছে শব্দের দ্বিরুক্তি। ফোঁটা ফোঁটা পানি, বড় বড় বই, এগুলো হচ্ছে শব্দের দ্বিরুক্তি। আচ্ছা, একই শব্দ দুইবার ব্যবহৃত হলে সেটা শব্দ দুটি অবিকৃত থাকে। এটা আমরা উদাহরণ দেখাইলাম যদিও। এই যে শব্দের দ্বিরুক্তিরও কয়টা ভাগ আছে? চারটা ভাগ আছে। একটা হচ্ছে শব্দ যখন দুইবার ব্যবহৃত হবে তখন সেটা আমরা বলবো হচ্ছে শব্দের দ্বিরুক্তি। আবার একই শব্দের সঙ্গে সমার্থকার একটি শব্দ যোগ করে যখন আহ ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার সমার্থক শব্দের দ্বিরুক্তি। সমার্থক শব্দের দ্বিরুক্তি। যেমন এই যে ধন দৌলত, দুইটা কিন্তু সমার্থক শব্দ। খেলাধুলা, লালন পালন, বেলা বলা কওয়া, খোঁজ খবর, এটা কিন্তু একই শব্দ না হয়েও আলাদাভাবে দ্বিরুক্তি শব্দ হতে পারে। যেমনটাই যে এখানে খোঁজ এরপরে খবর, সমার্থক শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু খোঁজ খোঁজ আমরা বলতে পারি না, আমরা বলতে পারি কি খোঁজ খবর। এরপর হচ্ছে দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় অংশের আংশিক পরিবর্তন। যেমন ফিটের পরে ফিট না হয়ে ফাট হয়েছে, বকায়ের পরে বকা না হয়ে ঝকা হয়েছে, তোরের পরে তোর না হয়ে জোর হয়েছে। এই জিনিসটা হচ্ছে দ্বিরুক্তি শব্দ। এরপর হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক বা বিপরীতার্থক শব্দ। যেমন লেনদেন, দেনা পাওনা, টাকা পয়সা, ধনী গরিব, এগুলো। ঠিক আছে, বিপরীত হয়েছে এখানে, বিপরীত অথবা সমার্থক। এরপরে আসি পদের দ্বিরুক্তি। দ্বিরুক্তির দ্বিতীয় ধাপ হচ্ছে পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তিটা কেমন? যে একটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা পদ বলবো, এবং পদ যখন বলবো তখন সেই শব্দটা যখন বারবার ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পদের দ্বিরুক্তি। এবং পদের দ্বিরুক্তিটা কিভাবে ব্যবহৃত হয়? যেমন পদের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে এখানে দুটো পদ একই বিভক্তি প্রয়োগ করে ব্যবহৃত হবে। আবার যখন দ্বিতীয় পদের আংশিক পরিবর্তন হবে, ধ্বনিগত পরিবর্তন, যেমন হাতের পরে হাতে না হয়ে নাতে হয়েছে, আংশিক পরিবর্তন হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে কিভাবে প্রয়োগ করা হয় আসলে এই পদের দ্বিরুক্তিটা কিভাবে প্রয়োগ করা হবে? আধিক্য বোঝাতে, তারপর সামান্য বোঝাতে, যে কি কি বোঝায় সেটা তোমরা একটু পড়বা, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিশেষণ শব্দ যখন সেন্টেন্সের মধ্যে দ্বিরুক্তি প্রকাশ করে, সর্বনাম যখন প্রকাশ করে, তারপর ক্রিয়াবাচক শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, এগুলো ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা পড়ে নিবা। অব্যয়ের মধ্যে কি রয়েছে? যোজক শব্দ, আবেগ শব্দ, এবং আর কি রয়েছে? ক্রিয়া বিশেষণ। এই জিনিসগুলো যখন একত্রিত হবে তখন সেটাকে আমরা যখন এখানে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলবো অব্যয়ের দ্বিরুক্তি। ঠিক আছে, এরপর যুগ্ম রীতিতে দ্বিরুক্তি গঠন, এটা এত বেশি আসে না, তারপরে তোমরা একটু পড়ে রাখবা। এই যে এখানে রয়েছে যে একটা শব্দকে যখন খুব বেশি ঈষৎ মানে হচ্ছে খুব বেশি পরিবর্তন করে শব্দ হিসেবে, দ্বিরুক্ত শব্দ হিসেবে ব্যবহার করা হবে, গঠন করা হবে, তখন সেটাকে আমরা বলবো যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ। যেমন শব্দের আদি স্বরের পরিবর্তন করে। তারপর হচ্ছে শব্দের অন্তঃস্বর। আদি বলতে কি? আদি বলতে হচ্ছে সামনে। আদি বলতে এই যে চুপের জায়গায় চুপ না হয়ে চাপ হয়েছে। তারপর অন্ত মানে শেষে। এই যে মারা, এরপরে মারা না হয়ে মারি হয়েছে, রা এর এখানে রি হয়েছে। দ্বিতীয়বার ব্যবহার সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। শটের পরে শট না হয়ে ফট হয়েছে, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। সমার্থক বা একার্থক সহচর ব্যবহার করে। চালের পরে চাল না হয়ে চলন হয়েছে। রীতি এর পরে রীতি না হয়ে নীতি হয়েছে। ঠিক আছে, ভিন্ন অর্থক, যেমন ডালের পরে ডাল না হয়ে ভাত হয়েছে, ডাল এক জিনিস ভাত এক জিনিস। তালা এর পরে তালা না হয়ে চাবি হয়েছে। বিপরীতার্থ, ছোট এর সাথে ছোট না হয়ে বড় এর বিপরীত শব্দ ব্যবহার হয়েছে। তো এগুলোকে আমরা যখন খুব বেশি পরিবর্তন করব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যুগ্ম রীতিতে পরিবর্তন। আচ্ছা, পদার্থক দ্বিরুক্তি। বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলবো।
ঠিক আছে, পদার্থক দ্বিরুক্তি এগুলো আমরা এত বেশি আর এখানে পড়াবো না, তোমাদের অনেক বেশি অতিরিক্ত হয়ে গেছে। এখন তোমাদের আমি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করাবো। এই যে দেখো, এমসিকিউ গুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে এগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবা। কিভাবে প্র্যাকটিস করবা তুমি ভালো জানো। তোমার খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করতে পারো, অথবা ফোনের মধ্যে অথবা ল্যাপটপে তুমি অনেক সময় স্ক্রিনশট দিয়ে সেগুলোর উপর দাগিয়েও প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এই যে এগুলো প্র্যাকটিস করবা, আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। এগুলো কিন্তু আমাদের লেকচার শিটের অংশ এবং আমাদের বইয়ের অংশ, লেভেল আপ বাংলা ব্যাকরণ। এবং এই বইটা আমাদের সামনে ইনশাল্লাহ 2026-27 আমরা বাজারে ছাড়বো। তোমরা যারা সেকেন্ড টাইম দিবে অবশ্যই সাথেই থাকবে। ওকে, তো এই হচ্ছে বিষয়াদি, যে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করব তোমরা আমাদের ক্লাসটা স্বতঃস্ফূর্তভাবে এনজয় করেছো, এবং সামনে আমাদের ষষ্ঠ ক্লাস আসবে, ষষ্ঠ ক্লাসে ইনশাল্লাহ সাথেই থাকবে এটাই প্রত্যাশা করব। আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের ক্লাসগুলো দিচ্ছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। তো তোমরা যারা এই যে ষষ্ঠ ব্যাচে ভর্তি হতে চাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, 199 টাকা দিয়ে এই কোর্সে জয়েন করতে পারো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।